আর চাষি বন্ধুরা, আমি ফার্মার মনোজ চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনার বিষয়, আজকে এই বাদাম জমি নিয়ে আমরা আলোচনা করব। বাদাম মোটামুটি অনেক বড় হয়ে গেছে আর কি। এর আগে একটা ভিডিও করা হয়েছে বাদাম কি করে রোপণ করা হয় এবং তার মাটি তৈরির পদ্ধতি আলোচনা করা হয়েছে। তা আজকে এর কিছু কিছু বিশেষ বিশেষ রোগ আছে, সেই রোগগুলো নিয়ে আলোচনা করব। তো বাদাম জমিটা দেখো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে চাষি আছে, তার সঙ্গে আলোচনা করব যে এই পর্যন্ত যে চাষটা করেছেন উনি কী কী রোগের সম্মুখীন হয়েছেন এবং কী কী সুবিধাগুলো সেগুলো বিস্তারিত আলোচনা করে নেব। আজকে এই যে আমাদের চাষি, বাদাম চাষি, সবার আগে ওনার সঙ্গে একটু পরিচয় করে নেব। নাম ঠিকানাটা বলো। আমি বনমালী বিশ্বাস, বাড়ি কুমিরকলা, জেলা পূর্ব বর্ধমান। আচ্ছা, এই যে আপনি চাষটা করেছেন, তা এখানে কতক্ষণ জায়গায় আপনি চাষ করেছেন? এটা 1 বিঘে জায়গা আছে। আচ্ছা, তা প্রথমে জমিটাকে উর্বরতা করার জন্য চাষ ভালো করে দিতে হবে। প্রথমে হচ্ছে মাটি তৈরিটা মাটিটা মেন। তার সঙ্গে যেমন পোকা কীটনাশক যেমন ওই ঘুরঘুটে মারা আছে তোমার, তারপরে যে সমস্ত লিকুইড কিংবা দানা, এগুলো প্রথমে দিতে হবে মাটি তৈরির হ্যাঁ সময়। হ্যাঁ, মাটি তৈরির সময়। মানে যেহেতু বাদাম বীজ রোপণ করা হবে, সেই বীজটা যাতে পিঁপড়েতে না খেতে পারে বা অন্য কোনো পোকা না খেতে পারে, তার জন্য ওষুধটা দেওয়া হলো। তার সঙ্গে এবং গাছটা ভালো হওয়ার জন্য তোমার যেমন যেমন ভিটামিন আছে, তোমার কোষাবিট, তারপরে হচ্ছে ব্রোন, এসব আমরা যেটা দিই বিঘে প্রতি 3 কিলো করে। আচ্ছা, ব্রোন দিয়েছি 3 কিলো, কোষাবিট দিয়েছি 3 কিলো, ঠিক আছে। দিয়ে মাটিটা উর্বরতা করার পরে বাদাম বীজটা যখন রোপণ করেছি তখন তার সঙ্গে হালকা লিকুইড, মানে ওই যেটা ওই ঘুরঘুটে মারা যেটাকে বলা হয়, সেটাকে বাদামের সঙ্গে মাখিয়ে। কি ধরনের লিকুইড, মানে কীটনাশক ধরনের কিছু লিকুইড? হ্যাঁ, লিকুইড যে কোনো কমা ওষুধ দিলে ওটা কি ওই জমি তৈরি করার সময় দেওয়া হয়েছে নাকি? আর জমি তৈরি করার সময় দিয়েছি, চাষ দেওয়ার সময়, এবং বাদামটাকে বীজটাকে মাখিয়ে তারপরে রোপণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর সব থেকে মেন বিষয় যেটা, যে এইখানে যে আপনি 1 বিঘা জমি চাষ করেছেন, এখনো পর্যন্ত কেমন মোটামুটি কত খরচা হলো? খরচা বাদাম চাষের তুলনামূলক প্রথমের দিকে খরচা কিছু নাই, সামথিং 20টার যা দাম। আচ্ছা, কত করে বললো বীজ? 160 টাকা কিলো। 1 বিঘাতে কত 1 বিঘাতে হিসেব মতন কেউ 20 কেজিতেও লাগায়, 20 থেকে 25 কেজি মিনিমাম। 20 কেজি 25 কেজি হ্যাঁ, হয়ে যায়? 20 কেজি তো লাগবেই একদম, কেউ 25 কেজি দেয়, কেউ 20 কেজি দেয়। আচ্ছা, আর সার কেমন কি দেওয়া হয়েছে? সার যেমন আলু বাড়িতে যদি হয় তাহলে সার কম লাগে, যদি এমনি উর্বরতা জমিতে শক্তি না থাকে তাহলে সার সামান্য। মানে আলুর জমিতে তো এমনি সার দিয়ে চাষ করা হয় আর কি, সেক্ষেত্রে সারটা একটু কম লাগে। রাসায়নিক সার। আর যদি আলু জমি না হয় সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দিতে হবে, একটু চাপান লাগবে। আচ্ছা, আপনার কি আলু জমি ছিল ওটা? হ্যাঁ, এটা আলু জমি ছিল। কতটা পরিমাণ দেওয়া হয়েছে সার, কীটনাশক? সার এই পর্যন্ত এখানে জৈব সার বলতে সেই গোবর সার যা দেওয়া ছিল, আর এমনি রাসায়নিক সার কিছু দেওয়া হয় নাই। শুধু গোবর সারের উপরে? গোবর সারের উপরে। কটলি দেওয়া হয়েছিল? গোবর সার 1 টলি দেওয়া হয়েছিল। 1 টলি গোবর সার। আনুমানিক কত খরচা আছে এখনো পর্যন্ত? আনুমানিক এখন খরচা ওই প্রায় 6-7 হাজার টাকা খরচা হবে মাত্র 1 বিঘা জমিতে? 1 বিঘা জমিতে। আবার আলু জমি ছিল বলে একটু কম হয়েছে, আলু জমি যদি না থাকতো তাহলে একটু সামান্য বেশি হতো। 6,000 খরচা হয়েছে। আর আজকে যেটা মেন আলোচনার বিষয়, কি কি রোগ এর মধ্যে সম্মুখীন আপনি হলেন আর কি, কি ধরনের সমস্যার মধ্যে? রোগ বলতে বাদামে সেরকম রোগ লাগে না, একটাই বাদাম বড় রোগ যেটা হচ্ছে ধসা। সেই ধসাটা যদি থাকে গাছে, বাদামটা যখন তোলা হবে, গাছটা যখন টেনে তুলবো, ধসার জন্য গাছটার সঙ্গে বাদামটা থেকে যায় মাটিতে, কিন্তু ধসাটা যদি না থাকে বাদামটা যা ধরবে সব বাদামগুলো উঠে আসবে গাছের সঙ্গে। আচ্ছা, ঠিক আছে। তার জন্য একটা ধসার যে কোনো ভালো ওষুধ দিতে হবে। হ্যাঁ, যেমন কি আপনি কি ওষুধ দিয়েছিলেন? আমি যেমন ওষুধটা দিয়েছিলাম তখন, ওষুধটা বলে লিকুইড দিয়েছিলাম। আচ্ছা, লিকুইড মানে কোন ধরনের কীটনাশক থেকে? ধসার ওষুধ, যে কোনো ধসার বললে মোটামুটি দেওয়া যাবে। হ্যাঁ, আর ওই বাদাম বাড়ার জন্য, গাছটা শক্ত করার জন্য, ওই বাদাম যাতে পুষ্ট হয় তার জন্য ওই লগন, মানে ভিটামিন টাইপের লগন দিলেও কাজ হবে। স্প্রে করে দিতে হয় তো? স্প্রে কবার দেওয়া হয়েছে? ওইটা 2 বার দিতে হবে। 2 বার দিতে হবে মাস্ট। মানে 2 বার কতদিন পর? 10 দিনের মাথায় একবার, 10 দিন বাদ দিতে হবে। বাদামটা যখন দেখা যাবে যে গাছে ধরে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, তার জন্য পুষ্ট, যাতে বাদামটা যত পুষ্ট হয় তার জন্য 10 দিনের মাথায় একবার, আবার 10 দিন পরে একবার দিয়ে বাদাম তুলে দিতে হবে। মানে একটু একটা গাছ তুলে দেখতে হবে যে বাদাম চলে এসেছে কিনা। হ্যাঁ, যদি অভিজ্ঞতা থাকে আর বন্ধুরা যে বাদাম চলে আসতে পারে আমার এর মধ্যে, তখন সেটাকে একটু লগন বললেন তো, লগন ওটা লিকুইড, তাই তো? হ্যাঁ, লিকুইড। ওই লিকুইড ওষুধটা যদি বাদাম যদি চলে আসে, হালকা হালকা দানা চলে আসে, সেইখানে দাঁড়িয়ে
আপনাকে প্রথম 10 দিনের মাথায় একটা দিতে হবে, তারপরে আবার 10 দিন পরে আবার একটা হুম স্প্রে করতে হবে। এটা হচ্ছে ভিটামিনটা পেয়ে গেল, তাই তো? হুম। আর রোগ জ্বালা বলতে তেমন কিছু নাই। রোগ জ্বালা বলতে কি না, পোকার জন্য পোকা যেমন পোকা যেটা ছটকা পোকা বলে, তার জন্য যে কোনো কমা ওষুধ, ধানের ওষুধ যা হয়, যে সমস্ত ওষুধ দিলেই কাজ মানে মিটে একটা যাবে। কীটনাশক দোকান থেকে হ্যাঁ, এনে হ্যাঁ, যে হ্যাঁ, যে হ্যাঁ, একটা হ্যাঁ, কীটনাশক হ্যাঁ, ভালো একটা হ্যাঁ, কীটনাশক দিলেই দিলেই হবে, তার হ্যাঁ, থেকে রক্ষা পাওয়া যায়। হ্যাঁ, রক্ষা পাওয়া যাবে। আচ্ছা, বাদাম চাষ শুনেছি নাকি মানে একটা লাভজনক চাষ, এটা হ্যাঁ, বাদাম চাষে ভালো শোনা লাভ। যায়। এই 6,000 টাকা খরচা করেছেন, এখনো আনুমানিক আর কত খরচা হবে মোটামুটি? এই তোলা লেবার টেবার দিয়ে নিয়ে একটা খরচা হ্যাঁ, আনুমানিক? লেবার তোলাটা হচ্ছে বেশি সমস্যা, এখন ইদানিং গাড়ি উঠে গেছে বলে কম খরচা হচ্ছে, কিন্তু লেবার দিয়ে তুলতে গেলে প্রায় বিঘে প্রতি 10 থেকে 15টা লোক লাগবে। মানে এটাই মোটামুটি খরচাটা সব মিলে বেশি। 10,000 মতো খরচা হ্যাঁ, আছে। 10,000 টাকা, 10-12,000 টাকা খরচা আছে। 10-12টা খরচা আছে। হুম। আর কেমন কি টার্গেট আছে, কেমন কি বিক্রি আর করবেন? মোটামুটি বাদাম যার খুব ভালো হয় তার মোটামুটি 6 থেকে 7 কুইন্টাল বাদাম হবে। 6 থেকে 7 কুইন্টাল। হ্যাঁ, 7 কুইন্টাল বাদাম হবে। তার বাজার মূল্য কত মোটামুটি? বাজার মূল্য যত কমই হোক 50 টাকা কিলো, 50 টাকা কিলো। 5,000 টাকা কুইন্টাল, 5 7 35 35,000 টাকা। 30-35 হাজার হ্যাঁ, বিক্রি। হ্যাঁ, হ্যাঁ, মানে বেশ একটা লাভবান হ্যাঁ, চাষ এটা। হ্যাঁ। তা বন্ধুরা, আপনি সবাই শুনলেন যে যদি বাদাম চাষ করা যায়, 1 বিঘা জমিতে 10 থেকে 12,000 টাকা খরচা হবে আপনার, আনুমানিক খরচা হবে আর কি, সার দিয়ে শুরু করে। আর ইনি তো কীটনাশক রাসায়নিক সার তো উনি তেমন প্রয়োগ করে নাই, বেশিরভাগই উনি জৈব সারের উপর চাষ করেছেন, তাই তো? গোবর সারের ভিত্তিক চাষ করেছেন। ওটা তো আমাদের যে গ্রাম্য এলাকা থেকে শুরু করে চাষিবাসী এলাকায় ওটা খুবই কম দামে আর কি, খুব সুলভ মূল্যে ওটা পাওয়া যায় এবং অ্যাভেলেবেল পাওয়া যায় ওটা। আর রাসায়নিক সার তো এখানে দেওয়া হয়নি তেমন কিছু। আর যদি রাসায়নিক আলুর জমি না হয়, সেক্ষেত্রে একটু রাসায়নিক সার হ্যাঁ, দেওয়ার সেক্ষেত্রে প্রয়োজন আছে। রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে আলুর জমিতে যখন আলু চাষ হয় তখন কিন্তু রাসায়নিক সার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। সেই জমিতে যদি পুনরায় বাদাম লাগানো হয়, সেখানে রাসায়নিক সার না দেয় ভালো। হুম। আর তো ছোটখাটো এই ধসা যেগুলো আছে, সেই ধসার ওষুধ আর এই লগন নামে একটা কীটনাশক, এই ভিটামিন উনি বললেন নাকি, সেই ওষুধটা প্রয়োগ করলেই মোটামুটি চাষটা সম্পূর্ণ করা যাবে। তো বন্ধুরা, বাদাম চাষ মোটামুটি একটা লাভজনক চাষ, এটা করা যেতেই পারে। শুনলেন, সবই বললে ভুল হবে আর কি, কিছুটা আলোচনা করা গেল, কিছুটা অনুমান দেয়া গেল যে বাদাম কী ধরনের চাষ। এই এলাকায় বাদাম চাষ আগে তেমন হতো না, এই ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের এলাকায় আলু তুলেই আর কি এই চাষটা অনেকেই করছে। এটা খুবই একটা লাভবান চাষ, এবং এই ক্ষেত্রে যদি একটু বালি অংশ জমি হয়, সেক্ষেত্রে চাষটা অনেক ভালো হয়। তো যেসব বন্ধুদের বলবো, চাষি ভাইদের বলবো, যেখানে বালি অংশ এলাকা, যেখানে আলু চাষ করেন কিংবা করেন না, তা আলুটা তুলে দিয়ে এই চাষটা করা যায়, তা আপনারা করতে পারেন। আর খরচা তেমন কিছু নেই, এখানে অনুমান পাওয়া গেল 1 বিঘে জমিতে 12,000 টাকা মতন আনুমানিক খরচা। সেখানে যদি 30-35 হাজার টাকার যদি বাদাম বিক্রি করা যায়, তাহলে যথেষ্ট একটা লাভের একটা আশা আছে। রোগ জ্বালা তেমন কিছু নেই, আর খরচাও তেমন কিছু নেই। তা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন, এবং অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন, তারা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং একটি বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করব। আর অতিরিক্ত গরম, প্রচণ্ড তাপ, সাবধানে থাকবেন, বেশি বেশি জল খাবেন, এবং দুপুরবেলার দিকে একটু অ্যাভয়েড করবেন বাড়ি থেকে না বেরোনোর। একান্ত যদি কাজ না থাকে, তাহলে বাড়ি থেকে একটু কম বেরোবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।